জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আচ্ছা, তৃতীয় কথা হচ্ছে এই জ্বালানি মাননীয় স্পিকার, Honorable members, may I humbly request all of you, honorable members, please, জি মাননীয় প্রতিমন্ত্রী আপনি আপনার বক্তব্য অব্যাহত রাখুন। আপনার বক্তব্য অব্যাহত রাখুন। মাননীয় স্পিকার, জ্বালানির যাতে একাধিক সোর্স থেকে আমরা সরবরাহ করতে পারি সেই জন্য ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার আমাদের সাথে বসেছেন। জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে উনি বসেছেন। আমরা মধ্যপ্রাচ্য ছাড়াও যে সকল সোর্স থেকে আমরা জ্বালানি আনতে পারি সেই ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সেটাতে সফল হব। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রথম থেকে বলে আসছি, যখন এই যুদ্ধটা লেগেছে বাংলাদেশ সরকারের একমাত্র গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাংলাদেশিদের যে মধ্যপ্রাচ্যে বসবাস করছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। সেটা আমাদের মিশনগুলা পুঙ্খানুপুঙ্খভাবে 24/7 কাজ করে তারা করে যাচ্ছে এবং আমাদের যারা 5 জন মৃত্যুবরণ করেছে মাননীয় স্পিকার, দুর্ভাগ্যবশত 5টি ভাইকে আমরা হারিয়েছি, তাদের 2 জনকে মৃতদেহকে আমরা সফলভাবে বাংলাদেশে আনতে আমরা পারতে পেরেছি। কারণ এই এখন সিচুয়েশনটা বুঝতে হবে, বাংলাদেশে ওই মধ্যপ্রাচ্যে অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন বিরাজ করছে। কখন কোথায় যুদ্ধ লাগে আমাদের বাংলাদেশিরা তখন নিজেরা বুঝতে পারে না। সুতরাং এর মধ্যে আমরা কিন্তু আনতে পেরেছি এবং 186 জন বাংলাদেশিকে নিরাপদে ইরান থেকে, তেহরান থেকে IOM এর সহযোগিতায় আমরা বাংলাদেশে ফেরত এনেছি একটি চার্টার্ড বিমান ফ্লাইটের মধ্য দিয়ে। সুতরাং বাংলাদেশ সরকার, বাংলাদেশিরা, নাগরিকরা পৃথিবীর যেখানে আছে নিরাপদে আছে কিনা সেটাই আমাদের একমাত্র প্রায়োরিটি এখন বর্তমান। মানুষের প্রাণ বাঁচাবে মাননীয় স্পিকার, আমি আপনাদের কাছে ভিক্ষা চাই এই রাস্তাটাকে প্রশস্তকরণের জন্য। লোক নেই, বিভাগীয় শহরের 2টা বিভাগীয় শহরকে যুক্ত করেছে, কিন্তু সেই রাস্তার প্রশস্ত হচ্ছে মাত্র 18 ফিট। মাননীয় স্পিকার, আমি কুমিল্লা এবং সিলেট মহাসড়কের কথা বলছি মাননীয় স্পিকার। কুমিল্লা এবং সিলেট মহাসড়ক যেটা ময়নামতি, দেবিদ্বার, জাফরগঞ্জ, কংসনগর হয়ে ব্রাহ্মণপাড়া, কুটিচমুহনী গিয়েছে, এই রাস্তাটা একটা মহাসড়ক, যে রাস্তা দিয়ে 10 লক্ষ মানুষের যাতায়াত এবং যেটা 2টা উপজেলাকে, ব্রাহ্মণপাড়া, বুড়িচং এবং দেবিদ্বারকে সংযুক্ত করেছে। যেখান থেকে চিটাগং থেকে যদি আপনি সিলেটে যেতে হয় অথবা সিলেট থেকে যদি চিটাগংয়ে আসতে হয়, একমাত্র রাস্তা যেটা মাত্র মাননীয় স্পিকার 18 ফিট। এই 18 ফিট রাস্তা দিয়ে প্রত্যেক দিন এটা মৃত্যুর মিছিলে সেটা পরিণত হয়েছে। দেবিদ্বার বুড়িচং অংশটা প্রত্যেক দিন মৃত্যুর মিছিল। কেবল এই মাসটাই 23 জন মানুষ মৃত্যুবরণ করেছে এই সড়কে দুর্ঘটনায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যখন মন্ত্রীদের মহোদয় বা প্রশাসনের সাথে কথা বলি, এটা হচ্ছে এক ধরনের প্রশাসনিক জটিলতায় আজকে দীর্ঘ 10-12 বছর এখানে কোনো ধরনের কাজ হচ্ছে না। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার মধ্য দিয়ে মন্ত্রী মহোদয় নিশ্চিত করবেন কি কবের মধ্যে এই মৃত্যুর মিছিল থামবে এবং এই মহাসড়ককে, এটা লাইন অফ ক্রেডিটের আন্ডারে 6 লেনে হওয়ার কথা থাকলেও এটা মাত্র 18 ফিট হয়ে আছে মাননীয় স্পিকার। এটা আমি এলাকায় মুখ দেখাইতে পারি না, এলাকার ধন্যবাদ মাননীয় সদস্য, আমাকে এখন বেঁধে রাখবে মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়কে যদি আপনি একটা রুলিং দিতেন এই বিষয়ে যেন উনি যথাযথভাবে ব্যবস্থা নেয়। আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, এই রাস্তাটা 10 লক্ষ মানুষের প্রাণ বাঁচাবে মাননীয় স্পিকার, আমি আপনাদের কাছে ভিক্ষা চাই এই রাস্তাটাকে প্রশস্তকরণের জন্য দ্রুত এটার আপনারা ব্যবস্থা নেবেন মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি 71 বিধিতে একটা নোটিশ প্রদান করুন, সেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। তখন মাননীয় মন্ত্রী জবাব দিবেন, আপনি সংশ্লিষ্ট মন্ত্রী যখন জবাবটা দিবেন, ইট উইল ওয়ার্ক আপন দ্য প্রসিডিওর। আমার মনে হয় আপনি 71 বিধিতে একটা নোটিশ দেন আমাদেরকে প্লিজ। থ্যাংক ইউ। দর্শক, শুভ নববর্ষ, সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। ভোটের মাধ্যমে বিএনপির উপর বদলা নিতে চায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। প্রশ্ন হলো, জাতীয় সংসদ নির্বাচন তো হয়ে গেছে, তাহলে কিভাবে ভোটের মাধ্যমে বদলা নেয়ার পরিকল্পনা করছে দলটি? আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বলছে, প্রথমত আইনজীবী সমিতির মতো পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন এবং দ্বিতীয়ত ধাপে ধাপে হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে দলটি বিএনপিকে আওয়ামী লীগের ভোট ব্যাংকের হিসেব
বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ভারতীয় বাংলাদেশে এ নিয়ে দলটির নেতারা গত কয়েকদিনে একাধিক বৈঠক করে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। বিএনপির বাধার মুখে এসব নির্বাচনে যদি আওয়ামী লীগ দলীয় ব্যানারে বা এককভাবে নির্বাচন করতে না পারে, তাহলে দলটির নেতারা বিরোধী জামাত এনসিপিকে সমর্থন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতার সাথে জামাত ও এনসিপি নেতাদের বৈঠক হয়েছে। জামাত ও এনসিপি নেতারাও মনে করছেন পেশাজীবী সংগঠন এবং স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের সাথে গোপন বোঝাপড়া করতে কোনো সমস্যা নেই। দল দুটির নেতাদের দাবি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। 14 এপ্রিল চট্টগ্রামে গিয়ে এক সময়কার আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলমের সাথে এনসিপি নেতা ও সাংসদ হাসনাত আব্দুল্লাহর বৈঠকের পর এই গোপন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের নেতাদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনে দেশ বিদেশের অনেকগুলো পক্ষের সমঝোতায় আওয়ামী লীগের সমর্থকরা দলটির নেতাদের নির্দেশে বিএনপিকে ভোট দিয়েছিল, কিন্তু বিএনপি সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে আইন হিসেবে পাশ করে সেই সমঝোতার হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। এখন আওয়ামী লীগও পাল্টা জবাব দেওয়ার ছক করছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। 2025 সালের 11 মে সন্ত্রাস বিরোধী আইনটি সংশোধনী এনে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। আগে আইনটিতে কোনো দল বা সত্তাকে নিষিদ্ধ করার বিধান ছিল, কিন্তু দলের কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। এই সংশোধনী অধ্যাদেশের মাধ্যমে পরদিনই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের নির্বাহী আদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এই আদেশের কারণে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন ও প্রতীক স্থগিত করেছিল, যে কারণে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। যদিও এভাবে একটি দলের কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করা এবং তাদেরকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার বিষয়টি নিয়ে দেশ ও দেশের বাইরে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। নির্বাচনে অংশ নিতে না পারলেও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভোট দিয়েছিল। জনশ্রুতি আছে, জামাত এনসিপি ঠেকাতে আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকরা দলটির শীর্ষ নেতৃত্বের নির্দেশে বিএনপিকে ভোট দিয়েছিল। এমনকি দলটির অনেক নেতাকর্মী প্রকাশ্যে বিএনপির জন্য অনেক আসনে ভোটও চেয়েছিল। ভোটার প্রচারে নেমে বিএনপি নেতারাও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছিলেন। এমনকি খোদ দলটির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্বাহী আদেশে দল নিষিদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ সহ অনেকেই এভাবে কোন রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। নির্বাচনে বিএনপি জেতার পর আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে ধারণা ছিল বিএনপি কৃতজ্ঞতাবশত হলেও তাদের দলের স্বাভাবিক কার্যক্রম চালাতে দিবে। সেজন্য নির্বাচনের পরপরই দেশের কমপক্ষে 30টি জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলতে দেখা গিয়েছিল। তখন এনসিপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল, বিএনপির পরোক্ষ সমর্থন থাকায় আওয়ামী লীগের নেতারা দলীয় কার্যালয়গুলো খুলতে পারছে। পরে অবশ্য কয়েক জায়গায় হামলা হলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো খোলার প্রবণতা কমে আসে। এরই মধ্যে চলতি মাসে সংসদের সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি অন্তর্বর্তী সরকার যেভাবে জারি করেছিল ঠিক সেভাবেই সংসদে পাশ করে বিএনপি। ফলে আওয়ামী লীগের কার্যক্রমের নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা বৈধতা বহাল থাকে। এরপর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা হতাশ হয়। অনলাইনে অনেকে সংসদ নির্বাচনের সময় বিএনপিকে ভোট দেওয়ার খেসারত হিসেবে বিষয়টিকে তুলে ধরেন। সূত্রগুলো বলছে, আইনটি সংসদে পাশ হওয়ার পর প্রাথমিক ধাক্কা কাটিয়ে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে আওয়ামী লীগের নেতা কর্মীরা একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠকে করণীয় কি তা নিয়ে আলোচনা হয়েছে। কলকাতায় ও ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের দুটি শীর্ষ পর্যায়ের বৈঠকে প্রাথমিকভাবে নেওয়া যে সিদ্ধান্তগুলোর কথা জানা গেছে সেটি হলো, সামনের কিছু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে জবাব দিতে চায় আওয়ামী লীগ। সেক্ষেত্রে প্রথমত পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন। শিক্ষক সমিতি, চিকিৎসক, প্রকৌশলী সহ বেশ কিছু শক্তিশালী পেশাজীবী সংগঠন আছে যাদের বেশিরভাগের নির্বাচন কোরবানির ঈদের আগে ও পরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এর মধ্যে সামনে বেশ কয়েকটি আইনজীবী সমিতি নির্বাচন আছে, যেখানে আওয়ামীপন্থী আইনজীবীদের শক্ত অবস্থান আছে। বার কাউন্সিলের নির্বাচন আগামী 19 মে অনুষ্ঠিত হবে। দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক এই সংস্থার 14 জন সদস্য নির্বাচনের জন্য তফসিল অনুযায়ী 9 থেকে 16 এপ্রিল মনোনয়ন জমা, 23 এপ্রিল বাছাই এবং 19 মে ভোট গ্রহণ করা হবে।
এরই মধ্যে নির্বাচনে কারাবন্দী ব্যারিস্টার সুমন এবং জামাতপন্থী আইনজীবী শিশির মনির অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। আওয়ামী সমর্থিত প্যানেল যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য বিএনপি পন্থী আইনজীবীরা প্রভাব খাটাচ্ছেন এমন অভিযোগ আছে আদালত পাড়ায়। এছাড়া আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2 দিনব্যাপী নির্বাচন আগামী 13 ও 14 মে অনুষ্ঠিত হবে। ঢাকা আইনজীবী সমিতি বা ঢাকা বারের নির্বাচন আগামী 29 ও 30 এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা বারে আওয়ামীপন্থী আইনজীবীদের খুব শক্ত অবস্থান আছে। আওয়ামী লীগ সরকার আমলে 2024-25 মেয়াদে সর্বশেষ ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 21টি পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এছাড়া দেশের 64টি জেলায় অনেকগুলো আইনজীবী সমিতির নির্বাচন হবে চলতি বছরে। এসব বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট এবং ঢাকা বার সমিতি নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে আওয়ামীপন্থী আইনজীবীরা। দলটির বৈঠক সূত্রে জানা গেছে, যেহেতু বিএনপি ও জামাতপন্থী আইনজীবীরা এবার আলাদাভাবে নির্বাচন করছে, সে কারণে আওয়ামীপন্থী আইনজীবীদের জেতার সম্ভাবনা বেশি। কিন্তু বেশ কয়েকটি বার সমিতিতে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বিএনপির বাধার মুখে আওয়ামীপন্থী আইনজীবীরা সরাসরি দলীয় প্যানেলে নির্বাচন করতে না পারলে স্বতন্ত্র প্যানেল দেওয়ার পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা আইনজীবীদের অধিকার রক্ষা ব্যানারে স্বতন্ত্র প্যানেল দিতে পারে। যদি সেটিও সম্ভব না হয় তাহলে আওয়ামীপন্থী আইনজীবীরা জামাতপন্থী আইনজীবীদের ভোট দিবে, যাতে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলকে হারানো যায়। অন্য পেশাজীবী সংগঠনগুলোকে একই ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনগুলোকে ঘিরে ভোটের মাঠে বিএনপিকে জবাব দেওয়ার ছক কষছে। যদিও বিএনপি ক্ষমতায় আসার পরপরই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কথা শোনা গিয়েছিল। বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের করা স্থানীয় সরকার উইংগুলোকে প্রশাসক নিয়োগের অধ্যাদেশ আইন হিসেবে পাশ করার পর এই নির্বাচন কবে হতে পারে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। 2024 সালের 5 আগস্টের পর আওয়ামী লীগের টিকিটে বিজয়ী জনপ্রতিনিধিদের বড় অংশ আত্মগোপনে চলে গেলে 12টি সিটি কর্পোরেশন, 330টি পৌরসভা, 61টি জেলা পরিষদ ও 495টি উপজেলা পরিষদ ভেঙে দেয় অন্তর্বর্তী সরকার। সেখানে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রাখে, যদিও ইউনিয়ন পরিষদের কাঠামো বহাল রাখা হয়। তবে যেখানে চেয়ারম্যান অনুপস্থিত সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের অধীনে গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিজয়ী বিএনপি সরকার গঠনের কয়েকদিনের মধ্যে 12টি সিটি কর্পোরেশন ও 54টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তবে উপজেলা ও পৌরসভায় এখনো কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি। ইসি নির্বাচন পরিচালনা শাখার তথ্য অনুযায়ী মোট 4,653টি প্রতিষ্ঠান নির্বাচনের উপযোগী হয়ে গেছে। এর মধ্যে রয়েছে 3,755টি ইউনিয়ন পরিষদ, 330টি পৌরসভা, 495টি উপজেলা পরিষদ, 12টি সিটি কর্পোরেশন এবং 61টি জেলা পরিষদ। নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা মনে করেন, সরকার দেরি করলেও স্থানীয় সরকার নির্বাচনগুলো দিতেই হবে। প্রায় 19 মাস ধরে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া চলছে অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। গত 17 ফেব্রুয়ারি নতুন সরকার যাত্রা শুরুর পর চলতি বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পরিকল্পনার কথা জানা যায়। সরকার যাদেরকে প্রশাসক হিসেবে বসিয়েছে, স্থানীয়ভাবে তাদের পারফরমেন্সও ভালো নয়। সেজন্য স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা করছে ধাপে ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।